প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। মথুরায় মুসলমানদের জীবন সংকুচিত, ঘরবাড়ি, ব্যবসা, ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। ইন্টারলকিং এর জন্য হাওড়া শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল, অক্টোবর থেকে নভেম্বরে। তমলুকে মৃৎশিল্পীর সমস্ত লক্ষ্মী ও কালী প্রতিমা ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, সর্বশান্ত পরিবার। ভারতের নাগরিকত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই, পাল্টি খেলেন কানেরিয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর, নাম রয়েছে কাদের? ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, বাংলায় কতটা প্রভাব পড়বে? আসছি বিস্তারিত খবরে। মথুরায় মুসলমানদের জীবন সংকুচিত, ঘর বাড়ি, ব্যবসা, ধর্মীয় স্বাধীনতায় উপর আঘাত। একসময় যেখানে কৃষ্ণ ভক্তি, মিলন ও সৌহার্দ্যের বাতাস বইত, সেই মথুরা শহর আজ ধীরে ধীরে ধর্মীয় বিভাজনের প্রতীক হয়ে উঠছে। শহরের মুসলিম বাসিন্দাদের মতে বিজেপি আরএসএস এর নেতৃত্বে রাজ্য সরকার এমন এক ধারাবাহিক পরিকল্পনা চালাচ্ছে যা শুধু তাদের জীবিকা নয়, তাদের অস্তিত্বকেও বিপন্ন করে তুলছে। আফরোজ আলম, যিনি 2010 সাল থেকে মথুরার ভরতপুর গেটে একটি রেস্তোরাঁ চালাতেন, আজ বেকার। একসময় তার ব্যবসায় কাজ করতেন ওয়েটার, রাঁধুনি, সরবরাহকারী অনেকে। কিন্তু 2021 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশ সরকার মথুরা বৃন্দাবন নগর নিগমের 22টি ওয়ার্ডকে পবিত্র তীর্থস্থান ঘোষণা করার পরই পরিস্থিতি বদলে যায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই এলাকায় মদ ও আমিষ খাদ্যের বিক্রয় নিষিদ্ধ করা হয়। ফলস্বরূপ খাদ্য ওষুধ প্রসাধন বিভাগ বহু মাংসের দোকান ও রেস্তোরাঁ লাইসেন্স বাতিল করে দেয়। নারেসি রোড, মাসলে মন্ডি, কথাউত্তি, কুনায় প্রভৃতি এলাকায় একের পর এক দোকান বন্ধ হয়ে যায়। শুধুমাত্র খুচরো বিক্রেতা নয়, পাইকারি কসাইখানাগুলিও এই নিষেধাজ্ঞার আওতায় আসে। এই নিষেধাজ্ঞার ফলে শুধু ব্যবসা নয়, মথুরার সামাজিক বুননেও গভীর ফাটল দেখা দিয়েছে। শহরের মুসলমানেরা আজ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। 30 বছরের আলতাফ প্রতিদিন নামাজ পড়েন, কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে কাঁধে গেরুয়া গামছা জড়িয়ে নেন। তার কথায়, এটা আমার ঢাল। এই কাপড় দেখে অন্তত একটু সময় নেয় তারা, বুঝতে দেরি হয় আমি মুসলমান কিনা। ইসলামিক পণ্ডিত মুজিবুর রহমান বলেন, একসময় এই শহর ছিল মিলনের প্রতীক, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বাসে চললেই মানুষ মুসলমানদের বসতে দেয় না, দাঁড়িয়ে যেতে হয়। ঘৃণাটা এতই গভীর হয়ে গিয়েছে। 2025 সালের আগস্টে এক প্রবীণ মুসলমানকে শুধু নন ভেজ খাবার বিক্রি করার অভিযোগে মারধর করা হয়। আশ্চর্যের বিষয়, ঘটনাস্থল নিষিদ্ধ 22 ওয়ার্ডের অনেক দূরে ছিল। 1 কিলো মুরগির মাংস নিয়ে বাড়ি ফেরার সময় একজন যুবককে পুলিশ আটক করে সন্দেহের বশে। এমন উদাহরণে শহরে ভয় ছড়িয়েছে, অনেকে এমন বাড়িতেও মাংস রান্না করতে দ্বিধা করেন। উত্তরপ্রদেশের গরু রক্ষা আইনে মুসলমানদের জন্য আরো এক আতঙ্কের কারণ হয়ে উঠেছে। অনেকের মতে পুলিশ এখন যে কোনো অভিযোগ তাদের গ্রেফতার করতে পারে। কেউ কেউ বলছে এটি শুধু ধর্মীয় বা অর্থনৈতিক নয়, মানুষের মর্যাদা ও স্বাভাবিক জীবনে অধিকারের উপর আঘাত। মাংস ব্যবসায়ী বাহিদ কুরেশির অভিযোগ, নিষেধাজ্ঞার পরে নতুন করে ব্যবসা শুরু করাও অসম্ভব হয়ে পড়েছে। নতুন লাইসেন্স পেতে গেলে প্রশাসনিক জটিলতা, বৈষম্যের মুখে পড়তে হয়। আইনজীবী মধুবন চক্রবর্তী, ইন্টারলকিং এর জন্য হাওড়া শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল, অক্টোবর নভেম্বরে। বর্ধমান দুর্গাপুর শাখায় ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। 6 অক্টোবর থেকে 23 নভেম্বর পর্যন্ত চলবে এই কাজ। এছাড়াও একাধিক মেমো, ইন্টারসিটি ট্রেনও টানা কয়েকদিন বন্ধ থাকবে। পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকরণের স্বার্থে তাই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তমলুকে মৃৎশিল্পীর সমস্ত লক্ষ্মী ও কালী প্রতিমা ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, সর্বশান্ত পরিবার। শুভেন্দু বললেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। শারদীয়া দুর্গা উৎসব শেষ হতেই লক্ষ্মী ও কালী পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের মৃৎশিল্পীরা। বিশেষ করে মাত্র দিন দুয়েক পরেই লক্ষ্মী পুজো, তাই বাইরা করা মূর্তি নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য চরম ব্যস্ত আছেন তারা। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাইরোড সংলগ্ন গণপতি নগরে এক মৃৎশিল্পীর লক্ষ্মী ও কালী প্রতিমা মিলে অন্তত 50টি প্রতিমা শুক্রবার রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা। ফলে গোটা পরিবারটি কার্যত পথে বসে গেছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। তিনি ভাঙচুর করা প্রতিমাগুলির একটি ভিডিও এক্সে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা প্রতিমাগুলিকে
এমন ভাবে ভাঙা হয়েছে যে সেগুলি জোড়াতালি দিয়েও ফের খাড়া করা সব সম্ভব। ভিডিওতে মৃৎশিল্পী ও তার স্ত্রীকে কারখানার মধ্যে হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে। তাদের সন্তান এক কিশোরকেও হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুভেন্দু অধিকারী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, তমলুকের গণপতি নগরের শিল্পালে এলাকা একাধিক প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় 50টি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। তিনি আরো লিখেছেন, গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় 50টি প্রতিমা ভাঙচুর করেছে জিহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো কালী পুজোর জন্যই তৈরি করা হচ্ছিল। পশ্চিমবঙ্গ সরকারকে তুলোধনা করে শুভেন্দু অধিকারী লিখেছেন, এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জিহাদিদের দ্বারা এরকম মূর্তি ভাঙচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছে। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার 30% ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বুজে রয়েছে, কারণ ভোট বড় বালায়। আমি পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলবো, না হলে এই ধরনের জিহাদিদের উৎপাত আরো বাড়তেই থাকবে। ভারতের নাগরিকত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই, পাল্টে খেলেন কানেরিয়া। ভারতের নাগরিকত্ব পেতে চান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। ইতিমধ্যে এ বিষয় নিয়ে নানান জল্পনা। এ ব্যাপারে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন লেগ ব্রেক বোলার। এক প্রকার পাল্টি খেয়ে তিনি জানান, হিন্দু বলে গভীর বৈষম্যের শিকার হলেও পাকিস্তান তাঁর জন্মভূমি, সেই কারণে ভারতের নাগরিকত্ব চাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। কানেরিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন আমি পাকিস্তান সম্পর্কে কথা বলি না, কেন আমি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি। কেউ কেউ তো অভিযোগ করছে আমি নাকি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এইসব করি। আমি এ ব্যাপারে সোজাসাপটা কথা বলতে চাই। তিনি আরো লেখেন, পাকিস্তান আমার জন্মভূমি হতে পারে, কিন্তু আমার পূর্বপুরুষদের মাটি ভারত আমার মাতৃভূমি। ভারত আমার কাছে মন্দিরের মতো। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই। ভবিষ্যতে যদি আমাদের মতো কেউ ভারতের নাগরিকত্ব নিতে চায় তাহলে সিএএ এর মতো আইন তাদের জন্য দরজা খুলে দেবে। পাকিস্তানের হয়ে 61টি টেস্ট ম্যাচ খেলে 261টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার কানেরিয়া। দেশের জার্সিতে 18টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। বহু টেস্ট ম্যাচ খেলায় জিতিয়েছে কানেরিয়া। বহুবারই তিনি অভিযোগ জানিয়েছিলেন, স্রেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সতীর্থের কাছে ব্রাত্য ছিলেন। অনেকেই তার সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না। এভাবে হেনস্থার শিকারও হতে হয়েছিল তাকে। তাছাড়াও প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া বেছে বেছে হিন্দুদের টার্গেট করার অভিযোগ সুর চড়িয়েছিলেন তিনি। আর এবার ভারতের নাগরিকত্ব যে তিনি গ্রহণ করতে চান না তা স্পষ্ট করে দিলেন কানেরিয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির চূড়ান্ত চার্জশিট সিবিআই এর। নাম রয়েছে কাদের? দুর্গাপুজো মিটতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করলো সিবিআই। আজ একাদশের দিন সিবিআই আধিকারিকরা ব্যাংশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য বিভাস আধিকারিকের বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক রাঘব বোয়ালদের নাম উঠে আসে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাংশাল আদালতে এই মামলা চলছে। এবার একাদশের দিন পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। 70 পাতার এই চার্জশিটে চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস আধিকারিক, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর। সিবিআই এর অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 350 জনের চাকরি ঘুরপথে হয়েছিল। নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সে সময় প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন। মানিকের সঙ্গে রত্না চক্রবর্তী বাগচির ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যায়। 2023 সালের মে মাসে এই নির্দেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। পরে ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। মামলা
করিয়েছিল সর্বোচ্চ আদালতেও। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুরদুয়ার আদালতে চলছিল, পরে সেই মামলা ব্যাংশাল আদালতে ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন। কবে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবে সেই চর্চা চলছে। মানিক ভট্টাচার্য আগে জামিন পেয়েছেন, বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেলবন্দি আছেন। ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ঘূর্ণিঝড় শক্তি বাংলায় কতটা প্রভাব পড়বে? 2025 সালের বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না দেশবাসী। পরপর নিম্নচাপ, সেই সঙ্গে বৃষ্টি বজ্রপাত সঙ্গে তুমুল বৃষ্টিতে রাজ্যে একাধিক জায়গায় তাণ্ডব চাক্ষুষ করেছে দেশবাসী। এবার ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। মহারাষ্ট্রের দিক থেকে ধেয়ে আসছে সিস্টেমটি। উত্তর পূর্ব আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় 13 কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। মৌসুম ভবন সূত্রে খবর, শনিবার এই সিস্টেম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান গুজরাটের দ্বারকা থেকে 250 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে। 7 অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মুম্বাই, ঠানে, পালঘর, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। যত স্থলভাগের দিকে অগ্রসর হবে ততই এর গতিবেগ বাড়বে। সেই সঙ্গে উত্তাল হবে সমুদ্র। আগামী 5 অক্টোবর পর্যন্ত বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার। সর্বাধিক গতি হতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। তবে মৌসুম ভবন জানিয়েছে, সমুদ্রের উপর দিয়ে আসার সময় ঘূর্ণিঝড়টির কতটা শক্তি সঞ্চয় করেছে তার উপর নির্ভর করবে ঘন্টায় কত কিলোমিটার বেগে সেটি স্থলভাগে আছড়ে পড়বে, সেই সঙ্গে বৃষ্টির পরিমাণও। এই সময় মহারাষ্ট্রে, পূর্ব বিদর্ভ, মারাঠাওয়াড় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর কোঙ্কণের নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।